তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। সবাই বলছে ঠিক হচ্ছে না, শুধু বুলবুল ভাই তিনি বলছেন যে না, যা হচ্ছে সবই ঠিক হচ্ছে। হয়রানির চেষ্টা করা হয়েছে, তাদেরকে কেউ কোনো একটা পশুর বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে, হুট করে 5 রানে 7 উইকেট নেয়। এই ঘটনাগুলো রিপিটেশনটা বন্ধ হচ্ছে কিনা এটা বোঝার জন্য অন্তত 6 মাস আশাগুলো সময় দিতে হবে। মুশফিকুর রহিম আনবিলিভেবল। রেসাদ ভাই, মানে আপনি জানার একটা ইন্টারভিউ করলেন, তারপরে অনেকগুলো দিন পেরোলো, অনেক দিন ধরে আসলে টক অফ দ্য ক্রিকেট, নারী ক্রিকেটের বিভিন্ন ইস্যু। এখন আমরা আসলে আরেকজন ক্রিকেটার নিগার সুলতানা যদি তারও ইন্টারভিউ দেখছি, তিনিও একটা ইন্টারভিউ দিতে তিনিও কাঁদছিলেন। আসলে আপনার কাছে কি মনে হয় আসলে হচ্ছেটা কি আসলে বাংলাদেশ নারী ক্রিকেটে এখন? মানে ধরেন আমি যদি বলি যে আমার কাছে এটা মনে হয়, এটার থেকে অধিকাংশ ক্রিকেটার যারা কথা বলেছে তাদের কাছে কি মনে হয় সেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি খেয়াল করে দেখেন, জাহানারা আলম যে কথা বলেছে, একই টোনে কথা বলেছে খাদিজাতুল কুবরা, একই টোনে কথা বলেছে রোমানা আহমেদ, একই টোনে কথা বলেছে টুম্পা খাতুন, একই টোনে কথা বলেছে আমাদের হ্যাপি, মুর্শিদা খাতুন হ্যাপি, একই টোনে কথা বলেছে লতা মণ্ডল। আই হ্যাভ মেনশনড 6 ক্রিকেটার্স নেম যারা বাংলাদেশ ফিমেল ন্যাশনাল টিমকে বিভিন্ন সময় সার্ভিস দিয়েছে, এবং তাদের প্রত্যেকের অভিযোগ তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কেউ, হয়রানির চেষ্টা করা হয়েছে, ব্যাট টাচ করা হয়েছে, এবং এগুলো থেকে তারা প্রতিকার পায় নাই। এমন ঘটনার কথাও তারা বলেছে যে যখন তারা এই ব্যাপারগুলোতে প্রতিবাদ করেছিল আমাদের নারী ক্রিকেটাররা, তাদেরকে কেউ কোনো একটা পশুর বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। গতকাল লতা মণ্ডল বলছিল তাকে লাথি মেরে টিম থেকে বের করে দিবে, সেরকম কথা পর্যন্ত বলা হয়েছে। এখন এই মেয়েরা, যেই মেয়েরা কখনোই মিডিয়ার সামনে খুব বেশি ভোকাল না, উচ্চকণ্ঠ না, কথা কম বলে, সেই নারী ক্রিকেটাররা যখন মিডিয়া এসে একের পর এক ট্যাবু ভেঙে কথা বলবে, তারা যেভাবে মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেই ব্যাপারগুলো বলবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এটাকে আমলে নেয় না, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ডের সামনে একটা দারুণ অপরচুনিটি ছিল আমাদের নারী ক্রিকেটারদেরকে, তাদের গার্ডিয়ানদেরকে, আপকামিং পাইপলাইনকে একটা কনফিডেন্স দেয়া, একটা প্রপার অ্যাকশন নেওয়ার মাধ্যমে, সেটা ক্রিকেট বোর্ড নেয় নাই। এবং এটা নট অ্যাবাউট জাহানারা আলম, ইটস অল অ্যাবাউট দ্য হোল পিকচার অফ দ্য নারী ক্রিকেটার্স। রেসাদ ভাই, কালকে আপনি তামিমগুলো একটা ইন্টারভিউ করেছেন, এবং ইন্টারভিউ নিচে আমি কমেন্ট করেছিলাম, অনেক পজিটিভ কমেন্ট ছিল এবং অনেক অ্যাপ্রিসিয়েশন ছিল। তারপরে অনেকে বলছিলেন যে তামিমগুলো একটা মন্তব্য করেছেন যে তিনি এই বোর্ডকে অবৈধ মনে করেন। অনেকে বলছিল যে তামিমগুলো চাচ্ছে ব্যাপারটা বাড়াতে। মানে এই ব্যাপারে আপনার মতামত, আপনি সবচেয়ে ভালো জানেন, যেহেতু আপনি এই ব্যাপারটা রেইজ করেছেন এবং আপনি এটা নিয়ে কথা বলছেন, তামিম ইন্টারভিউটাও আপনি করেছেন। আজকে আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আদনান রহমান দীপন, সিসিডিএমের তিনি হচ্ছে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে উচ্চ আদালত থেকে শাস্তি নিশ্চিত করা হয়েছে 1 বছরের কারাদণ্ড এবং 52 লাখ টাকার মতো, 52.5 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। উচ্চ আদালত এরকম একজনের ব্যাপারে যখন রায় দেয়, এই মুহূর্তের উচ্চ আদালত, তখন নিশ্চয়ই সেটাকে আমি বা আপনি বা কোনো পার্টিকুলার ক্রিকেটারকে এটাকে প্রভাবিত করার সুযোগ থাকে। আদালতের রায়, উনিকে এই বোর্ডের পরিচালক, এই বোর্ডের আরেকজন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, গডফাদার, সবাই আমরা তাকে ওভাবেই চিন্তা করি, তাই? নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে, যেভাবে উঠেছে, কালের কণ্ঠ ইন্টারভিউ করেছে সাবেক এক ক্রিকেটারে, তিনি বলেছেন, এটা তো আমি আপনি বলছি না, একটা নারী কখন বলে, তার বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশনস গেছে, সেইটা এখানে তদন্ত করার জন্য পাঠিয়েছে, বিসিবি প্রেসিডেন্ট সেটাকে লুকিয়ে রেখেছে। আপনি কখন লুকাবেন? আপনি কখন মাস্ক পরবেন? যখন আপনি ইনসিকিউর ফিল করবেন, আপনার মধ্যে করোনা ঢুকতে পারে, ওই টেনশনটা যখন আপনার মধ্যে কাজ করবে। সো এই যে ইস্যুসগুলো এসেছে, আমি জাস্ট 2জন পরিচালকের কথা বললাম, সেই পরিচালকরা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শপথে থাকে এই ঘটনা ঘটার পরেও এটাকে আপনি কতটুকু কিভাবে জাস্টিফাইড করতে পারেন, এটাকে আপনি কিভাবে প্রপার বলতে পারেন, এটাকে কীভাবে সিস্টেমেটিক বলতে পারেন, ক্ল্যারিটি কি রয়েছে এখানটায় নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আপনি ভুলে যান যে কোনো সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার রিয়াসাদ আজিম কী করছে, ভুলে যান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বিবৃতি দিয়েছে, তারা কারা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে আমি রান করাই, জাহানারা রান করায়, হ্যাপি রান করায়, টুম্পা খাতুন রান করায়? নো মিডিয়া। তারা পর্যন্ত বলেছে যে এখানে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। সো এই ব্যাপারগুলো নিয়ে সবাই বলছে ঠিক হচ্ছে না, শুধু বুলবুল ভাই তিনি বলছেন যে না, যা হচ্ছে সবই ঠিক হচ্ছে। এটা খুবই আনফর্চুনেট। যেটা বলছিলাম রিয়াসাদ ভাই, কালকে আপনার ইয়েতে আরেকটা বার মাশরাফির একটা ব্যাপার উঠে এসেছে। আসলে মাশরাফিকে দিয়ে উনি কিছু একটা করাতেন আর কি, যেটা আপনি কথা বলেছেন। এটা যে আসলে মাশরাফির সাথে আপনাদের কখনো কথা হচ্ছিল, মাশরাফি কোনো আড্ডাতে কখনো বলেছিল কিনা, মানে যে জায়গাতে আপনারা জানতে পেরেছেন? না, মাশরাফি তো আসলে সত্যি সত্যি তামিম ইকবালকে এটা বলেছেন বলেই তো তামিম ইকবাল বলেছেন। মানে তামিম ইকবাল তো ধরেন মাশরাফি না বললেই কথা বলার কোনো কারণ নেই, একজনের বিপক্ষে কেন বলবে। এবং যার ব্যাপারে এই অভিযোগ মিস্টার মঞ্জুর সবসময় আমি যেটা বুঝলাম, মানে তার ব্যাপারে ইনভেস্টিগেট করতে গিয়ে
তার সকল চিন্তা ভাবনা দর্শন ফোকাস ভিতরে যেটা আছে সেটা নিয়ে কোনো সমস্যা করার চেষ্টা করছে, এটা খুবই আনফর্চুনেট। আর রিফাত ভাই ক্রিকেট নিয়ে প্রশ্ন করি, আশরাফুল তো আসলেন, মানে কি মনে হলো আসলে, যদিও একটা সিরিজ মাত্র, মানে একটা টেস্ট সিরিজ হয়েছে, তারপর মানে কি মনে হচ্ছে? আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো ব্যাটসম্যান, কোনো বোলার, কোনো দলের পারফরমেন্সকে আমি মানদণ্ড ধরতে চাই না আরেকজন কোচ কি করে ফেললেন সেটাকে দেখানোর জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশকে আরও কঠিন কঠিন লড়াইগুলোতে, যে জায়গাগুলোতে আমরা পারি না, বড় দলগুলোর সাথে পারি না, দ্রুত উইকেট কলাপস করে হুট করে 5 রানে 7 উইকেট নেই, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে। এই ঘটনাগুলো রিপিটেশনটা বন্ধ হচ্ছে কিনা এটা বোঝার জন্য অন্তত 6 মাস আশরাফুলকে সময় দিতে হবে, তারপরে আমরা গুড অ্যান্ড ব্যাড বলতে পারবো। একদম লাস্ট প্রশ্ন আসলে, আপনি অনেক ক্রিকেটারকে নিয়ে কথা বলেন, অনেক ক্রিকেটে ইন্টারভিউ করেছেন অনেকের সাথে, মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলবে, আসলে মুশফিকুর রহিমকে আপনি কীভাবে দেখেন? অসাধারণ একজন ক্রিকেটার, 100 টেস্ট মানে একটা দেশের হয়ে খেলা, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং সেই কাজটা, সেই অ্যাচিভমেন্টটা মুশফিকুর রহিম করছে। দেখেন 100 টেস্ট খেলা কিন্তু বড় ব্যাপার না। আপনি যখন 100তম টেস্ট খেলতে যাবেন, তার মানে আপনি 99তম টেস্ট পর্যন্ত অ্যাভেলেবেল ছিলেন টু বি সিলেক্টেড, আপনি পারফর্ম করেছেন। বাংলাদেশে সবচেয়ে বেশি টেস্ট রান তার, সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তার, সবচেয়ে বেশি ডেডিকেশন তার। সো মুশফিকুর রহিম আনবিলিভেবল আমার কাছে মনে হয়, এবং এটা আমাদের পুরো জাতির জন্য অনেক বেশি জয়ফুল একটা মোমেন্ট। আমরা অন্তত এই ম্যাচটা এনজয় করব। 100তম টেস্টে মুশফিক হোয়াট এভার হিজ পারফরমেন্স, এটা ভুলে মুশফিক যেটা খেলছে এই ব্যাপারটা যেন আমরা মেন্টালি আমরা ফিল করি যে ইটস আ রিয়েলি গ্রেট ট্রিবিউট ফর অল, মুশফিকের জন্য, আমাদের জন্য। একদম লাস্ট প্রশ্ন, আমি নিশ্চিত মানে তামিম ইকবাল ফুটবল পছন্দ করে, খুবই পছন্দ করে, মাঝে মধ্যে খেলা দেখতেও যায়, তো আপনার যখন দেখা হয়েছে মানে ইন্টারভিউ করার সময় নিশ্চিত করে হামজার গোল বা ফুটবল নিয়েও কথা হয়েছে, আমার যতটুকু মনে হয় আসলে কি বলছে একটু শেয়ার করতে, মানুষ জানতে চায়, কারণ তামিমের কাছে তো প্রশ্নের সুযোগ নেই, বাট আপনার কাছ থেকে জানবেন আপনার কি আলোচনা হয়েছে। আমি জানি আলোচনা হয়েছে টুকটাক। তামিম ইজ এ বিগেস্ট ফ্যান অফ ফুটবল ডেফিনেটলি, এবং তামিমের বাবাও কিন্তু অনেক বড় ফুটবল সংগঠক ছিলেন। তামিমের চাচা আকরাম খান কিন্তু একসময় প্রথম বিভাগ ফুটবল খেলেছেন। সো ফ্যামিলির মধ্যে আসলে ফুটবলটা রয়েছে। হামজা চৌধুরী খেলা বা বাংলাদেশ দলের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইভেন্ট পারফরমেন্স নিয়ে তামিম ইকবাল খুবই উচ্ছ্বসিত, এবং আমি যতটুকু দেখেছি বা যতটুকু তার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে বাংলাদেশ দলটা যেভাবে আসলে রিডেকোরেট হচ্ছে, এটা যদি চলতে থাকে মানে বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটির মানুষজনও কিন্তু আসলে ফুটবল নিয়ে আগের তুলনায় অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছে। অনেক ক্রিকেটার এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে। এর থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে তামিম ইকবাল কিছু আগে একটা স্ট্যাটাসে বলেছিলেন যে ফুটবল, ক্রিকেট, হোয়াট এভার দ্য নেম অফ দ্য গেম ইজ, নো ম্যাটার, সব খেলাই আমাদের। সো দ্যাটস ইম্পর্টেন্ট, সব খেলাই আমাদের, তামিম ফিল করেন।